আচ্ছা মামা, তুমি এতদিন বাড়ির বাইরে কি করে থাকো বলো দেখি? বাড়ির কথা কি মনেও পড়ে না? কতদিন পরে বাড়িতে এলে? সবার কথাই মনে পড়ে রে, কিন্তু ওই যে এক জায়গাতে বেশি দিন থাকতে পারি না। আর তাছাড়া তোকে তো বললাম, এবার গেছিলাম অযোধ্যা পাহাড়ের কাছে। সেখানে বামনডুলির শ্মশানে এক যোগীর সাথে দেখা হয়েছিল, যার কাছে বেশ অনেক দিন থেকে গূঢ় কিছু তন্ত্র সাধনাও শিখছিলাম। এই সেরেছে। তা কেমন সাধনা? ওসব থাক, তুই এখন বুঝবি না, আর একটু বড় হ, তারপর বলবো খন। আমার মামা ছিল এমনই। পুঁথিগত বিদ্যার বাইরে এই দুনিয়াতে যে কত কিছু আছে তা মামার কাছেই আমার জানা। এই জন্যই ছোট মামা আমার কাছে সব থেকে পছন্দের। সেদিন সন্ধ্যা থেকেই আকাশটা মেঘলা ছিল, মাঝে মাঝেই কখনো জোরে আবার কখনো আস্তে বৃষ্টি হয়ে চলেছে। আমি জানলার ধারে বসে বাইরের বৃষ্টি দেখছি। এমন সময় ছোট মামা এসে ঘরে ঢুকলো। কিরে শুভ, শুধু ঘরে বসে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখলেই চলবে? বৃষ্টিকে আরো ভালোভাবে উপভোগ করতে জানতে হয়। বুঝতেই পারলাম মামার মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি চেপেছে। বললাম, বুঝেছি, তার মানে তুমি আবার কোনো পরিকল্পনা করছো, তাই তো? একেবারেই ঠিক। অনেক দিন মাছ ধরা হয়নি বুঝলি, তাই আজকে এই বৃষ্টির ভিতরে ভাবছি মাছ ধরতে যাব। মাছ ধরবে? কোথায়? কেন, এই গ্রামের পেছনে ওই যে কবরের পাশের পুকুরে। কথাটা শুনেই আমার বেশ অস্বস্তি হলো। এই বৃষ্টির রাতে আবার কবরের পাশে কেন? কিরে, অত কি ভাবছিস? ভুলে গেলি নাকি আগে কতবার ওই পুকুরের ধারে মাছ ধরেছি? আর তুইও তো কতবার আমার সাথে গেছিস ওখানে। মামার কথাতেই মনে পড়লো, সত্যিই তো কতবার ওখানে মামার সাথে মাছ ধরতে গেছি। বিশেষ করে পুকুরের পেছনের জঙ্গলের কাছে একটা ছাউনি আছে যেখানে বসে মাছ ধরা যায়, আর ওই পুকুরের মাছের স্বাদই আলাদা। তবে মামা না থাকাতে বিগত কয়েক বছরে ওদিকে আর যাওয়া হয়নি। হ্যাঁ মামা, মনে পড়েছে, আসলে তুমি অনেকদিন ছিলে না তো, তাই আর ওদিকে যাওয়া হতো না। ভুলেও ওদিকে যেও না, ওইদিকে যাওয়া কিন্তু বিপদের হতে পারে। কেন, তুই হঠাৎ এ কথা বলছিস কেন? হ্যাঁ গো মামা, আমি একদম ঠিক বলছি। আজকে মা আর দিদার আলোচনাতে ওই পুকুরের কথা আসাতে আমি জানতে পারি ওই পুকুরটা নাকি ভীষণ বিপদের। ওখানে নাকি এক আত্মার বাস। কি সব বলছিস রে? দাঁড়া, আমি এখনই দেখছি গিয়ে ব্যাপারটা কি। হ্যাঁ গো, তুমি না হলে একবার দিদাকেই জিজ্ঞাসা করো না। মা, মনির মুখে শুনলাম গ্রামের পেছনের ওই কবরের পাশের পুকুরে নাকি এখন কেউ মাছ ধরতে যায় না। দিদা বসে ঠাকুরের জপ করছিল। কেন রে, তোর আবার ওই পুকুরে কি কাজ পড়লো? না, ভাবছিলাম এই বৃষ্টির সময় জলের তোড়ে ওই পুকুরে নিশ্চয়ই অনেক মাছ এসেছে। তাই নাকি? একদম ভুলেও যাস না বাবু, সেই পুকুর আর এখন কোনো সাধারণ পুকুর নেই। কেন মা, কি হয়েছে ওখানে? তুই তো বছর 5 গ্রামে ছিলি না, তাই তুই জানিস না। ওখানে বছর 3 আগে গ্রামের এককালীন জমিদার জাহির মিয়ার ছেলের বউ রুকমা পুকুরের পাশের আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ও মরে গেলেও ওর আত্মা ওখানেই আছে। ওই পুকুরটা সেই জমিদারদের লোকেরা মাছ ধরতে গিয়ে মারা পড়েছে। এমনকি এই গ্রামের 2জন পুকুরে ছিপ ফেলতে গিয়ে ভয়ঙ্কর কিছু দেখে পালিয়ে এসেছে। সে কথা চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ও পথে আর ভুলেও কেউ যায় না। আমি জানি তুই একসময় ওখানে গিয়ে মাছ ধরতি, আর বিশেষ করে এই বর্ষার সময়। ওই কথা এখন আর ভুলেও ভাবিস না বাবু, ওখানে যাওয়া কিন্তু মহা বিপদের। দিদার কথাগুলো মামা খুব মনোযোগ দিয়ে শুনল, কোনো উত্তর দিল না। সবকিছু শুনে বলল, আচ্ছা মা, আমি ওখানে যাব না, তুমি চিন্তা করো না। মামার এই আচরণে আমি অবাকই হলাম। মামা তো এইভাবে কোনো কিছু মেনে নেওয়ার মানুষ নয়। কিছুক্ষণ পরে আমি মামার ঘরে গেলাম। মামার ঘরে গিয়ে দেখলাম মামা খাটে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে একভাবে। মামা, কি ভাবছো? বুঝলি শুভ, ঘন্টা 2 এখন একটু ঘুমিয়ে নি, তারপর
মাঝরাতে ওখানে যাব। হ্যাঁ, ওখানে যাবে? ওখানে মানে কবরখানার পাশের পুকুরে মাছ ধরতে। মামা, এই দিদা কি বললো শুনলে না? ওই জন্যই তো আরো বেশি করে যাব। আমি দেখতে চাই সত্যি ওখানে কিছু আছে নাকি। তবে শুভ, ভুলেও কিন্তু কাউকে কিছু বলবি না। মামা, আমিও তোমার সাথে যাব। না না, তোর যাওয়ার দরকার নেই। আমি কিছু জানি না, আমাকে তোমার সাথে নিতেই হবে, না হলে আমি কিন্তু দিদাকে গিয়ে সব বলে দেবো। তুমি আর কাউকে ভয় না পেলেও দিদাকে যে ভয় পাও তা আমি কিন্তু ভালোই জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাস কোন আমার সাথে। রাত তখন 1টা পেরিয়েছে। বাড়িতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর মামা অন্ধকারের ভিতরে বেরিয়ে পড়লাম সেই পুকুরের দিকে। বৃষ্টি না থাকলেও আকাশ ঘন কালো মেঘে ঢাকা। আজ রাতটা অমাবস্যার রাত বলেই মনে হচ্ছে। গ্রাম পেরিয়ে সরু কাঁচা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। আরও কিছুটা যেতেই কবরখানার পাশে চলে এলাম। অন্ধকারের ভেতর কবরখানাটাকে দেখে গাটা বেশ ছমছম করে উঠল। কবরের দিকে তাকাতেই মনে হলো সেই কবরের নিচে শুয়ে আছে যারা, তারা কি এখন এই বৃষ্টি রাতের অন্ধকারে একে একে জেগে উঠে আমাদেরকে দেখছে নাকি? কিরে শুভ, দাঁড়িয়ে আছিস কেন? আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ মামা, আসছি। এইদিকে যে অনেক দিন কেউ আসে না তা চারিদিকের জঙ্গল দেখেই পরিষ্কার বোঝা যায়। কদিনের বৃষ্টিতে পুকুরের জল একেবারে থই থই করছে। জল কিন্তু বেশ পরিষ্কার। কত বছর পরে এলাম এখানে, বেশ ভালো লাগছে বুঝলি। পুকুরটা দেখে মনে হচ্ছে অনেক মাছ পাবো। আর তাছাড়া ওই বিষয়টাও। মামা যেন আরো কিছু বলতে গিয়ে থেমে গেল। চল ওখানে যাই। নে ছিপটা দে শুভ। মামা ছিপে পিঁপড়ের ডিমের টোপ লাগিয়ে জলে ফেলল। মামাকে দেখলাম জলে টোপ ফেলে। কেন জানি না বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে আর কি যেন দেখবার চেষ্টা করছে। বললাম, মামা তুমি এদিকে ওদিকে কি দেখছো? শুভ, কেন জানি না আমার মনে হচ্ছে এখানে অদৃশ্য কেউ রয়েছে, তার উপস্থিতি আমি টের পাচ্ছি। আর আমরা যে এখানে এসেছি সেও সেটা বুঝতে পেরেছে। কোথায় মামা? এখানে তো কাউকে দেখছি না। আরে বোকা, সব কিছুই কি আর চোখে দেখা যায়? হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝটকা শরীরটাকে শিহরিত করে চলে গেল। পুকুরের পাশের আম গাছটা যেন দুলে ওঠে। কেউ যেন গাছের একটা ডাল থেকে অন্য ডালে যাচ্ছে। কোনো এক রাত পাখি যেন কর্কশ স্বরে ডেকে উঠল। পুকুরের ঠিক মাঝখানে জলটাও যেন ঢেউয়ের তরঙ্গের মতন দুলে উঠল। মামা, মাছ ধরে কাজ নেই, ভয় ভয় করছে। তুমি চলো বাড়ি ফিরে যাই। আমার হঠাৎ মনে হলো পেছনে আম গাছে যেন কিছু একটা রয়েছে। হঠাৎ পেছনে তাকাতেই আমার শরীরের ভেতর একটা বরফ ঢেলে দেওয়া অনুভূতি বয়ে গেল। দেখলাম একটা মেয়ের শরীর আম গাছের একটা ডালে ঝুলছে, কিন্তু তার চোখ খোলা আর আমাদের দিকেই তাকিয়ে আছে। মামা, মামা! আমি এখানে আসা থেকেই একটা অশুভ শক্তির ইঙ্গিত পাচ্ছিলাম। তোমাকে এখানে দেখেই বুঝলাম যে আমার ধারণাই ঠিক ছিল। কেন এসেছো? কেন এসেছো এখানে? জানো না এখানে কেউ আসে না? আমাকে সবাই ভয় পায়, আর যে কজন আমার মৃত্যুর জন্য দায়ী তাদের সবাইকে আমি শাস্তি দিয়ে ফেলেছি। কেবল একজন এখনো বেঁচে আছে, সেও আর ভয়ে এখানে আসে না। তুমি এখানে কেন? তোমার মুক্তি হয়নি কেন? অন্যরা তো এত সময় ভয় পালিয়েছে, না হলে সংজ্ঞা হারিয়েছে। তুমি আমাকে ভয় পাচ্ছ না বুঝি? আমি যতটুকু তন্ত্র সাধনা করেছি তার থেকেই বুঝতে পেরেছি যে তুমি আমাদের কোনো ক্ষতি করতে চাও না। কিন্তু সবাই তো বলতো আমি নাকি ডাইনি, আমার ছায়া নাকি ভালো না, তাই তো। 10 বছরের বেশি যদি আত্মার মুক্তি না হয় তাহলে আর তার জন্ম হয় না এবং সে নরকে চলে যায়। আর আমি শুনেছি যে তুমি এখানে 5 বছরের বেশি সময় ধরে আছো, তাই তোমার মুক্তি দরকার। এমন সময় শুনতে পেলাম কবরের আশপাশ থেকে কিছু করুণ কান্নার শব্দ ভেসে আসছে। এইবার সত্যি সত্যি একে একে সবাই জেগে উঠেছে। জীবিতদের থেকে মৃতরা অনেক বেশি মায়াশীল, আর তারা যেন এই কষ্টটা বেশি করে বোঝে। তোমার কি হয়েছে আমাকে বলো। আমার নাম ছিল রুকমা। এককালীন জমিদার এই গ্রামের সব থেকে বড় লোক জাহির মিয়ার ছেলে সালেমের সাথে আমার নিকাহ হয়। কিন্তু বিয়ের 3 বছর পরেও দুটো মেয়ে হওয়াতে তারা আমায় ভাবে আমি নাকি ডাইনি। ছেলেদের আত্মাকে খেয়ে কেবল মেয়ে জন্ম দিচ্ছি। 4 বছরের সময় যখন আবার সেই মেয়ে জন্ম নিল,
তখন আমার মেয়েদেরকে কোথায় যেন সরিয়ে দেওয়া হয়, আর আমাকে ডাইনি সন্দেহ করে এই গাছে ঝুলিয়ে মারে, আর প্রচার করে আমি নাকি আত্মহত্যা করেছি। শাস্তি দিলে না তাদের? কেবল জমিদারের ছেলেই বেঁচে আছে, কিন্তু আমার শক্তি কেবল এখানেই আটকে, তাই আর। আমিই দেওয়াবো তোমাকে শাস্তি। কিভাবে? আমার শরীরে ঢুকে। মানে? তান্ত্রিক পদ্ধতিতে সবটাই সম্ভব। তুমি আধ ঘন্টার জন্য আমার শরীরে প্রবেশ করবে আর তাকে শাস্তি দিয়ে আসবে। এরপর দেখলাম মামা পুকুরের কাছে বসে এক গুঁড়ো মন্ত্র পড়তে শুরু করে। কিছু সময় পরে সেই আত্মাটা যেন হঠাৎ করেই এক অদৃশ্য শক্তিতে মামার শরীরে ঢুকে পড়ে। মামা কেবল পাথরের মতন চোখ বুজে বসে রইল, আর আমি অবাক চোখে সেই সব দেখতে থাকলাম। এ কি রুকমা, তুমি? এরপরেই দেখলাম মামার শরীরের ভেতর থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে শূন্যে মিলিয়ে গেল। মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি চল, কালকে সকালে সব বুঝতে পারবি। এখন বাড়িতে চল।